পৃথিবীতে হাজার হাজার বিষাক্ত সাপ রয়েছে, তার মধ্যে হাতে গোনা কয়েকটি সাপ আছে যা কিনা হাজার সাপের চাইতেও বিষাক্ত। এই বিষাক্ত সাপের মধ্যে এমন একটি বিষাক্ত সাপ নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে যা আপনার কল্পনার বাইরে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সাপ দেখতে কেমন এবং কতটা বিষাক্ত এবং কোথায় থাকে, কতগুলি বাচ্চা দেয়, কোনো মানুষকে যদি কামড়ে দেয় তাহলে মৃত্যু কত % হওয়ার সম্ভাবনা আছে এবং তার বেঁচে থাকার জন্য কি করা উচিত। সারা দেশে ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপারের আতঙ্ক। এটি হয়তো আপনি ভাবতেছেন যে এটি একটি কোনো মানুষের নাম, না, এটি একটি বিষধর সাপ। দীর্ঘদিন বাংলাদেশে দেখা না গেলেও নতুন করে বেশ কয়েকটি জেলায় এই সাপের আবির্ভাব ঘটছে। চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টার জানিয়েছে সম্প্রতি দেশের 27টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার। সবচেয়ে বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে। সম্প্রতি ঢাকার কাছে দোহারের চরাঞ্চলে এই সাপের উপস্থিতি দেখা গেছে। ভেনম রিসার্চ সেন্টার থেকে ওয়েবসাইটে জানিয়েছে শুধু বাংলাদেশে নয়, ভারত, ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও মিয়ানমারও এই ভয়ঙ্কর বিষধর সাপের উপস্থিতি রয়েছে। এই সাপ সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বাস করে। ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল। 1796 সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন। তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয় রাসেল ভাইপার। তবে স্থানীয়ভাবে চন্দ্রবোরা ও উলুবোরা নামেও পরিচিত এই সাপ। বাংলাদেশে প্রায় 100 বছর এই সাপের অস্তিত্বের কথা জানা যায়নি। 2013 সালে প্রথম রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসকেরা রাসেল ভাইপারের কামড় খাওয়া রোগী পান। তাহলে অবশ্যই প্রশ্ন হতে পারে এই সাপ কিভাবে বাংলাদেশে এলো। 2018 সালে বাংলাদেশে এশিয়াটিক সোসাইটির জার্নালে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। ওই গবেষণা প্রবন্ধে বলা হয় বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সবসময় ছিল, কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। প্রাণী গবেষকরা বলেছেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরের একাধিক ফসল ফলানো। আগে কৃষি জমিতে বছরে একবার বা দুইবার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকা জমি পরিত্যক্ত পড়ে থাকতো। 90-এর দশকের শেষ পদ্ধতি উন্নতির সঙ্গে সঙ্গে কৃষকরা বছরে 2 থেকে 3 ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত থাকতে শুরু করে। সারা বছর খেতে ফসল থাকার জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাদ্য। আর এই ইঁদুর মারার সঙ্গে সঙ্গে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। কোনো কোনো গবেষকের মতে বর্ষাকালে নদীর পানির বাড়ার ফলে ভারতের নদী থেকে ভেসে এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে। এখন পর্যন্ত পদ্ম অববাহিকায় এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে। যেসব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরিপানা রয়েছে, আবার কচুরিপানার মধ্যে এই সাপ পাওয়া গেছে। কাজী গবেষকদের ধারণা কচুরিপানার উপরে বেশি এক জায়গা থেকে আরেক জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছাচ্ছে। কতটা ভয়ঙ্কর এই সাপ জানলে আপনি শিউরে উঠবেন। বিবিসি এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশের রাসেল ভাইপারের দংশনের হার খুব বেশি নয়, তবে ভারতে প্রতি বছর যে পরিমাণ সর্প দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত 43% এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সর্প দংশনের ঘটনার 30 বা 40% রাসেল ভাইপারের কারণে হয়ে থাকে। এই সাপের বিষক্রিয়া মারাত্মক বলে জানিয়েছে গবেষকরা। রাসেল ভাইপারের দংশনে পরে তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার পাশাপাশি আক্রান্ত জায়গা দ্রুত ফুলে যায়। চিকিৎসকেরা বলেছেন দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2019 সালের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রতি বছর অন্তত 5,80,000 মানুষ সাপের কামড়ের শিকার হন। বছরে অন্তত 6,000 মানুষ মারা যান। রাসেল ভাইপার সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এই সাপ গোখরোকিউটের চেয়েও বিষধর। সাপটির দংশনে রোগীরা চিকিৎসাধীন অবস্থাতেও প্রতি 3 জনে 1 জন মারা যাওয়ার রেকর্ড রয়েছে। অবশ্যই আপনার জানার ইচ্ছে হলো যে এই সাপের কোনো ভ্যাকসিন এখনো বাংলাদেশে আছে কিনা। বিষ নিষ্ক্রিয় করার উপাদানের অ্যান্টিভেনম বলা হয়। এই অ্যান্টিভেনমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় এসেনশিয়াল ড্রাগ বা অত্যাবশ্যকীয় ওষুধের
তালিকাভুক্ত হলেও বাংলাদেশের এই উৎপাদন হয় না, ভারত থেকে আনা হয় বাংলাদেশে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে স্থানীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি হলে তা সবচেয়ে কার্যকর হয়। এক এক দেশের সাপের প্রকৃতি এক এক রকম হওয়ার অন্য দেশের অ্যান্টিভেনম এই দেশে শতভাগ কার্যকর না হতে পারে। তাহলে রাসেল ভাইপার থেকে বেঁচে থাকার জন্য কি করা উচিত? রাসেল ভাইপার দেখতে অনেকটা ছোট অজগরের মতো। এটি শুকনো পাতার নিচেও ঝোপ জঙ্গলে লুকিয়ে থাকতে পারে। এই জন্য ধান ক্ষেত ও ফসলি জমিতে কাজে নামার আগে কৃষকদের লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। এছাড়া গাউনবুট এবং জিন্স প্যান্ট ট্রাউজার পরে জমিতে নামারও পরামর্শ দিয়েছেন তারা। চিকিৎসকের মতে রাসেল ভাইপারের কামড়ে যদি দাঁত বসে যায় তাহলে ক্ষত স্থানে এই জায়গাটি সহ অপর নিচে খানিকটা জায়গা নিয়ে হালকা করে ব্যান্ডেজ দিয়ে পিছিয়ে দিতে হবে। নড়াচড়া করা যাবে না, রোগীর সাহস দিতে হবে, হাঁটা চলা একেবারেই বন্ধ করে দিতে হবে যাতে রক্ত চলাচল একটু কম হয়। এভাবে দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই আমাদের সচেতনতা চিকিৎসার চেয়ে উত্তম। তাই আমরা একে অপরকে সচেতনতার জন্য এই ভিডিওটি শেয়ার করে বা লাইক করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।